সেই জুলাই 5ই আগস্ট দেখলাম নির্বাচন হলো ভারতের, সেটাও দেখলাম। নির্বাচনের জয় পরাজয় আছে, সেটাই মানলাম। কিন্তু আমাদের দেশ, আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি। সবচেয়ে দুঃখের বিষয়, দুঃখ নিয়ে বলতে চাই, আমাদের বাংলাদেশও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা বসবাস করে। আমার মসজিদের সামনেও হিন্দুদের ঘণ্টা বাজে। আমাদের মসজিদের সামনে আমাদের যখন নামাজের আজান হয়, তারা তাদের ধর্ম পালন করে, আমরা আমাদের ধর্ম পালন করি। কিন্তু আজকে দুঃখের বিষয়, দুঃখ নিয়ে বাংলাদেশের প্রতিটা জনগণের দৃষ্টি আকর্ষণ করছি। ভারতে আমাদের ভাইদের উপরে যেভাবে নির্মম অত্যাচার মানসিকভাবে তারা দিচ্ছে, আমি বলতে চাই সবার এগিয়ে আসুন। সারা বাংলাদেশে এবং আমাদের রাষ্ট্রকে বলতে চাই, সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলতে চাই, আপনি সেই দেশে কূটনীতিভাবে এইটা আপনি ব্যাখ্যা দেন, এইটা আপনি প্রতিবাদ করেন, কেন আমাদের ভাইদের উপরে এত নির্যাতন চলেছে। আমি দীর্ঘভাবে ধিক্কার জানাচ্ছি তাদেরকে। এই হিন্দু জাতিকে আমরা সম্মান জানিয়ে বলি, আপনারা যে কাজগুলো করছেন এখান থেকে বেরিয়ে আসুন, নয়তো বাংলাদেশের আপনাদেরকে প্যাকিং করে আমরা পাঠিয়ে দেব। সেই ব্যবস্থা যাতে আমাদের করতে না হয়। আপনারা আপনাদের মতন চলেন, আমরা আমাদের মতন চলবো। আপনার ধর্ম আপনি পালন করবেন, আমার ধর্ম আমি পালন করব। তাহলে কি কারণে আজকে আমার ভাইদের উপরে জ্বালাও পোড়াও নির্যাতন চালিয়েছে? তাই আমি এই রাষ্ট্রের প্রতিটা জনগণের কাছে, প্রতিটা মানুষের কাছে, রাষ্ট্রের কাছে, সবার কাছে আমি বলতে চাই, সবাই এগিয়ে আসে, এক জনকণ্ঠভাবে আপনাকে প্রতিরোধ করে তুলুন। আপনার সন্তান শহীদ হয়েছেন দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, দিল্লির এজেন্সির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনার সন্তানরা শহীদ হয়েছেন। এখন আপনার সন্তান নেই, কিন্তু আমরাই আপনার সন্তান। আমাদেরকে সাপোর্ট করলেই আপনার সন্তানকে সাপোর্ট করা হবে। আমি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আগ্রাসন বিরোধী আন্দোলনের সদস্যদের এবং ভারপ্রাপ্ত আহ্বায়ক তারেক আজিজ ভাইকে। আপনারা জানেন সম্প্রতি ভারতের যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে বাংলাদেশের সমর্থন ছিল এবং ভারতে অতীতেও নির্বাচন হতো এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হতো, শান্তিপূর্ণভাবে চলতো। বাংলাদেশেও নির্বাচন হতো, যদিও সেই সকল নির্বাচনে ভারতের ষড়যন্ত্রের মাধ্যমে জনগণকে নির্বাচন থেকে, ব্যালট থেকে বিচ্ছিন্ন রাখা হতো। কিন্তু বাংলাদেশ কখনোই ভারতের এই ধরনের অশুভ আচরণের প্রতিশোধ হিসাবে ভারতের নির্বাচনে নাক গলায় নাই। কিন্তু আমরা দেখছি ভারতের কসাই মুদির সেই সন্ত্রাসী সংগঠন বিজেপির সন্ত্রাসীরা কিভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে, কিভাবে নারীদের উপর নির্যাতন করছে, শিশুদের উপর নির্যাতন করছে। সেই বেমালুম সেই পশুগুলো আপনারা দেখছেন কিভাবে কবরের উপর আগুন জ্বালিয়ে দিচ্ছেন, পশুদেরকে কিভাবে নিয়ে নির্মমভাবে হত্যা করছেন। বিড়ালকে, ছোট ছোট বিড়ালগুলোকে তারা আকাশের মধ্যে ছুঁড়ে মারছেন, বিভিন্ন ক্যাম্প শিক্ষার্থীদেরকে উত্ত্যক্ত করছেন, মুসলিম নারীদেরকে হিজাব পরা থেকে বিরত রাখতে তারা সর্বোচ্চ কাজ করছেন। আপনারা দেখছেন পৃথিবীর সন্ত্রাসীরা গরু নিয়ে যখন যাচ্ছে, সেই গরু থেকে, সেই গাড়ি থেকে ড্রাইভারকে নিয়ে ইচ্ছা মতো তারা মারছেন, নির্যাতন করছেন। আমরা বলতে চাই ভারত কিন্তু অনেকগুলো তারা প্রদেশ নিয়ে শাসিত একটি দেশ। আমরা সুন্দরভাবে আজকের এই রাজু ভাস্কর্যের মধ্যে বলে দিতে চাই, ভারতের বিভিন্ন প্রদেশে তারা স্বাধীনতা চাচ্ছে। বাংলাদেশ যদি 1971 সালের সেই প্রতিদানকে ফেরত হিসাবে বলতে চায়, আসাম যদি স্বাধীনতা চায়, উড়িষ্যা যদি স্বাধীনতা চায়, ত্রিপুরা যদি স্বাধীনতা চায়, 1971-এর মতো আমরাও তাদেরকে শরণার্থী হিসেবে নিয়ে সেই আসামকে, ত্রিপুরাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য প্রস্তুত আছি। আমরা বলবো ভারত পুনরায় যদি ভারতের প্রদেশগুলো স্বাধীন হওয়ার আগে ভারতের রাজনীতিবিদরা আপনারা সতর্ক হন। সেই সাথে আমাদের যে আড়াই মাসি সরকার আছেন, সেই আড়াই মাসি সরকারের প্রধান তারেক রহমান, আমরা সবাই এখানে আজকে বললাম যে আপনি প্রতিবাদ জানান। আমরা জানি তিনি প্রতিবাদ জানাতে পারবেন না, কারণ তিনি 3টা শর্তে মুসলেখা দিয়ে বাংলাদেশে এসেছেন। এক মুসলেখা দিয়ে তিনি লন্ডন গিয়েছেন, আরেক মুসলেখা দিয়ে লন্ডন থেকে তিনি বাংলাদেশে এসেছেন।
তাই তিনি কখনোই এই দিল্লির কষাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারবে না। শুভেন্দু, অমিত শাহ সহ ভারতীয় যে এজেন্টরা আছে তারা বলল যে তাদের যে বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে সেখানে জীবনযাপন করছেন, বসবাস করছেন, তাদেরকে ফেরত দেওয়া হবে। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, যদি ফেরত দিতেই হয় সবার আগে আমাদের হাসিনা দিদিকে ফেরত দিতে হবে। হাসিনাকে ফেরত না দিয়ে একটা জনগণকে আমরা ফেরত দিব না। তারা নতুন করে মুসলমানদের উপর নিপীড়ন করে পুষিনের চেষ্টা করছেন। আমরা সুস্পষ্টভাবে 2001 সালের সেই বড়াইবাড়ির দিবসকে, সেই বড়াইবাড়ির 18 এপ্রিলকে মনে করে দিতে চাই যে আপনাদের কতগুলো গরু মরেছে, কুত্তা মরেছে, ধান খেতে কুত্তাগুলো খেতে পরে টেনে ইসে নিয়েছেন। আপনারা আমাদের সচিবালয়ে ইজারা নিয়েছেন, কিন্তু আরো কিছু কুত্তা দিয়ে মনে রাখবেন আমরা জুলাই আন্দোলনের মতো আরেকটি আন্দোলন সংগঠিত করে হলেও আমাদের সচিবালয়কে স্বাধীন করব ইনশাআল্লাহ। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আমাদের বিজিবি ভাইদেরকে বলবো, পুশিন করার যদি বিন্দু মাত্র চেষ্টা করে আপনাদের দেয়া জনগণের বুলেট যেন বসে না থাকে, সেই বুলেটের চাষা করে দিবেন। সেই বিএসএফ কুত্তাগুলোকে যেভাবে বিডিআর সৈন্যরা 18 এপ্রিল চাষা করে দিয়েছিল ওই কুত্তাগুলোকে। মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে তাদের জীবন দিয়ে দাঁড়িয়েছিলেন। আমরা বালাকোটের আন্দোলন দেখেছি, সৈয়দ তিতুমিরের আন্দোলন দেখেছি। এখন যে বর্তমানে ভারতে যে অবস্থা শুরু হয়েছে, তারা বলতে চান যে হিন্দুস্তান মানে হিন্দুদের জন্য দেশ, মুসলমানদের কিছু কোনো অবদান নাই, মুসলমানদের কিছু নাই। আমরা সেই পুরাতন ইতিহাস মনে করে দিয়ে বলতে চাই, আপনারা ইতিহাস ভুলে দেন না। ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের অবদান কিন্তু বিশাল। আমরা এরপরে বাংলাদেশ স্বাধীন হলো, পাকিস্তান ভাগ হলো, অনেক ইতিহাস। মুসলমানরা বাংলাদেশে মুসলমানরা আছে, বাংলাদেশে কোনো মানে হিন্দুদের উপর নির্যাতন হয় না। বাংলাদেশ একটা সাম্প্রদায়িক রাষ্ট্র আছে। এবং ভারতের যেই সংবিধান রচনা করা হয়েছিল মাওলানা আবুল কালাম আজাদ, গান্ধীর নির্দেশে মাওলানা আবুল কালাম আজাদ সহ মুসলমানরা সেখানে যেই সংবিধান রচনা করেছিলেন, সেই সংবিধানে কিন্তু সকল ধর্ম বর্ণ সকলকে অধিকার দেওয়া হয়েছে। অতএব মুসলমানদের উপরে এই নির্যাতন শুধু মুসলমানদের উপরে নির্যাতন না, এটা হচ্ছে ভারতের সংবিধানের উপরে নির্যাতন, এটা হচ্ছে সম্পত্তির উপরে নির্যাতন, এটা হচ্ছে ভারতের সার্বভৌমত্বের উপরে নির্যাতন। আপনারা যদি মুসলমানদের উপরে এরকম নির্যাতন চালিয়ে যান, আপনাদেরকে পরাজয় করার জন্য, এই কসাই মোদীকে পরাজয় বরণ করার জন্য ভারতের মুসলমানই যথেষ্ট। আবার যদি সেই বালাকোটের আন্দোলন চলে আসে, আবার যদি সেই তিতুমিরকে আসতে হয়, আবার যদি সেই শাহ ইসমাইল শহীদদেরকে ফিরে আসতে হয়, ভারতের মুসলমান কিন্তু যথেষ্ট, ভারতের মুসলমান কিন্তু ফিরে আসবে। এবং যদি বাংলাদেশ থেকে আমাদেরকেও বর্ডার পাড়ি দিতে হয়, আমাদের যদি আবার একটি পলাশির প্রান্তর করতে হয়, আমরা করতে প্রস্তুত। কিন্তু মুসলমানদের উপরে নির্যাতন চলবে, এটা বাংলাদেশের মুসলমান তো ভালো, পৃথিবীর কোনো মুসলমান বরদাস্ত করবে না। প্রিয় দেশবাসী, আমরা বলতে চাই সরকারকে, ভারতের যে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, আপনারা সরকারের পক্ষ থেকে, বর্তমান সরকারের পক্ষ থেকে আপনারা একটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। সরকারের পক্ষ থেকে নতজানু পররাষ্ট্রনীতি বাদ দিয়ে সরকারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানান। যদি সরকারের পক্ষ থেকে তীব্র নিন্দা না জানান, বাংলাদেশের মুসলমান কিন্তু সরকারের বিরুদ্ধে নেমে যাবে। অতএব আপনারা নতজানু পররাষ্ট্রনীতি বাদ দিয়ে গিভ অ্যান্ড টেক, চোখে চোখ রেখে সীমান্তের দিকে তাকিয়ে এবং আমাদের মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে সেটার দিকে তাকিয়ে আপনারা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। 2024 সালে বাংলাদেশে জুলাই বিপ্লব হয়েছে। জুলাই বিপ্লবের পরেও বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় কিছু অসামঞ্জস্য দেখা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
আমি আমার কথা বলতেছি, আমার জেলা ভোলাতে আমার পাশে আমাদের হিন্দু ভাইরা আছে, অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা আছেন। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, তাদের সাথে আমাদের কানেকশন এতটা তড়িৎ করেছি যে যে কোনো সময় যে কোনো সমস্যা দেখা দিলে আমাদেরকে যেন জানানো হয়, তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নেব। আমাদের সহাবস্থান ছিল আমাদের এলাকায়, আমাদের জেলায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয় নাই। এই পৃথিবীতে আমরা মানুষ হিসেবে যে আজকের 800 কোটির মানুষের বসবাস, আমরা এই পৃথিবীতে সহাবস্থান নিয়ে বিভিন্ন মতানৈক্য নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আজকে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এক এক দল গোত্র ভেদে এক এক গোষ্ঠীকে আরেক গোষ্ঠীর উপর লেলিয়ে দিয়ে যারা মূলত অমানুষ, যারা মূলত নিজেদেরকে মানুষ হিসাবে নৈতিকতার স্বচ্ছ শিক্ষা ধারণ করে না, সেই মানুষগুলোর অপরাজনীতি সবসময় মানুষকে সহিংস করে তোলে, আমাদের বাসযোগ্য দেশকে, রাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলে, মানুষের জীবনকে করে তোলে বিষাক্ত। আজ ভারতের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পশ্চিমবঙ্গ, আমরা বাংলায় কথা বলে আশা করি তারা আমাদের বাংলা ভাষা খুব ভালোভাবে বুঝতে পারে। আমাদের এই যে 47-এর আগের যেই উপমহাদেশ, এই যে কলকাতা আমার, আসাম আমার, ত্রিপুরা আমার, আজকের বাংলাদেশ আমার, আমরা সবাই মানুষ হিসাবে আজকে সকল অসাম্প্রদায়িক যে চেতনা বা সকল মতামত থাকবে, যৌক্তিকতার ভিত্তিতে আমরা একটা সুষ্ঠু ধারার মধ্যে দিয়ে সামাজিক রাজনৈতিক পরিবেশ বিনির্মাণ করে দেশে রাষ্ট্রে সর্বত্র শান্তি শৃঙ্খলা নিয়ম ন্যায় প্রতিষ্ঠার যে সংগ্রাম, যে মানুষের যে রাষ্ট্র গঠন করতে চাই, আমরা সেই লড়াইয়ে, আমরা সেই পথে হাঁটতে চাই। পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা আমাদের ধর্ম মুসলমান, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা মুসলিম হিসাবে আমার ভাইদের নিরাপত্তা চাই। বাংলাদেশে যে হিন্দু ভাইরা আছেন, আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, তারা আমাদের ভাই, তাদের যে কোনো সমস্যায় আমরা ঢাল হয়ে দাঁড়িয়েছি, তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি। আমরা ঘোষণা দিয়ে তাদেরকে যে কোনো প্রয়োজনে আমরা পাশে দাঁড়িয়েছি। আমরা চাই আমার কলকাতার ভাইরা, আমার ইন্ডিয়ার যে কোনো রাজ্যের ভাইরা, মুসলিম ভাইরা যেন নিরাপদ থাকে, আমরা সেই গ্যারান্টি চাই। পার্শ্ববর্তী রাষ্ট্রের মানুষের কাছে আমরা এই দাবি জানাই, আমরা মানুষ হিসাবে এই কথা বলতে চাই যে আমরা মানুষ, এই প্রশ্ন, আমরা মানুষ, এই কথা যেন আমাদের সবার আগে আসে। আমরা ধর্ম, জাত, গোত্র তার আগে যেন আমরা মানুষ হিসাবে যে শ্রেষ্ঠ, মানুষ মাত্রই শ্রেষ্ঠ, সম্মানিত, সে ধারণাকে বুকে নিয়ে মানুষের জন্য নিরাপদ রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে আজকে আমাদের এই অগ্রযাত্রার, এই রাজপথের প্রোগ্রামের এখান থেকে বার্তা রাখছি। ধন্যবাদ। সকল পশ্চিমবঙ্গের মানুষের প্রতি আহ্বান, মানুষের অধিকার নিশ্চিত হোক, মানুষের রাষ্ট্র গঠন হোক, অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণের পক্ষে আমাদের মতানৈক্য থাকবে, তবে আমরা যেন সেই পথে শান্তি শৃঙ্খলভাবে আগাতে পারি। ভালো নেই আমার পশ্চিম বাংলার মুসলমান সংখ্যালঘুরা, ভালো নেই পশ্চিম বাংলার খ্রিস্টান, পশ্চিম বাংলার শিখরা, পশ্চিম বাংলায় যারাই সংখ্যালঘু তাদের উপরেই দাপিয়ে বেড়াচ্ছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীটি। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় এই পর্যন্ত প্রায় শতাধিক মুসলমান সংখ্যালঘু আহত হয়েছেন। পশ্চিমবঙ্গে এই পর্যন্ত প্রচুর পরিমাণ নাগরিকদের ঘরবাড়ি ভাঙচুর চালানো হয়েছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর পক্ষ থেকে। পশ্চিমবাংলায় আরএসএস শিবসেনারা কি পরিমাণ দাপট নিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি। ইতোমধ্যে টিপিপি যেই ভারত নিয়ন্ত্রিত
রয়ের স্পেশাল জঙ্গি সংগঠন যাদেরকে মুসলিম পরিচয় দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের নাম খারাপের জন্য ব্যবহার করে, সেই টিপিপি বাংলাদেশে সক্রিয় রয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, রয়ের কোনো এজেন্ট জীবন কখনোই মুসলমান হইতে পারে না। বাংলাদেশে জঙ্গি নাটক আর চলবে না। ওই টিপিপি সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে তোমাদেরকে 5ই আগস্ট যেভাবে ঝুলিয়ে ঝুলিয়ে মারা হয়েছিল, সেই একই রকম ভাবে ঝুলিয়ে ভারতে প্রত্যাখ্যিত করা হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, ভারতে পশ্চিমবঙ্গে কিংবা গোটা ভারতের কোথাও যদি আরেকটি লাশ ঝরে, বাংলাদেশ থেকে নাগরিকরা আওয়াজ তুলবে। প্রয়োজনে সার্কের মাধ্যমে আমরা আওয়াজ তুলব। যদি সার্কের আওয়াজ ছোট মনে হয়, সেই আওয়াজ ওআইসি পর্যন্ত যাবে। ওআইসি থেকে যদি মনে হয় ছোট, সেটা আমরা জাতিসংঘ পর্যন্ত আওয়াজ তুলব ইনশাআল্লাহ। আমরা এর মাধ্যমে ভারতকে কোণঠাসা করে ছাড়বো ইনশাআল্লাহ। মানবাধিকারের বুলি ছড়ে যারা বিশ্বে আজকে আন্তর্জাতিক মহলে যারা আজকে মানবাধিকারের কথা বলেন, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ভারতের মানবাধিকার প্রশ্নে আপনারা কি করেছেন? বিজেপির শুভেন্দু অধিকারী নিজেকে বিজয়ী দাবি করে, বস্তুত অর্থে তারা কিন্তু বিজয়ী নন। তারা জাতীয় নাগরিক ভোটার তালিকা থেকে নাগরিকদের নাম বাতিল করেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে তাদের সাথে তৃণমূলের ভোটের পার্থক্য সেই বাদ পড়া ভোটারের তালিকা থেকে খুবই কম। সুতরাং যদি ভোটাররা বাদ না পড়তো, দেখা যেত ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি কখনোই ক্ষমতায় আসতে পারত না। অনতিবিলম্বে ভারতের নাগরিকদেরকে নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে। ভারতে যারা ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে, তাদেরকে ভোটার তালিকায় সংযুক্ত করতে হবে। অন্যথায় তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, ভারতে এই যে অভ্যন্তরীণ দাঙ্গার সৃষ্টি হচ্ছে, এই দাঙ্গা মোকাবেলায় শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিতে পিছপা হবেন না। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তাদের যত চেলা পেলা ভারতে উগ্র হিন্দুত্ববাদের প্রতিষ্ঠার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে পশ্চিমবঙ্গের আপামর নাগরিককে আহ্বান জানাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গে সম্প্রীতির বাণী আকাশে উড়িয়ে দিন। আমরা দেখেছি এই যে হিন্দুত্ববাদী সন্ত্রাসী গোষ্ঠীটি রয়েছে, তারা বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী আওয়ামী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়েছিলাম, তখন তারা মায়া কান্না জুড়েছিল। তারা বিভিন্ন রকম কথা বলে আমাদেরকে চাপ সৃষ্টির চেষ্টা করেছিল, যদিও তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সেদিন মন্দির পাহারা দিয়েছিল। সেই দিন আমরা মনে করিয়ে দিতে চাই, যদি প্রয়োজন পড়ে আমরা বাংলাদেশের নাগরিকরা এতটাই আবেগপ্রবণ এবং মানবতার ঢাল হিসাবে দাঁড়াতে প্রস্তুত, ইনশাল্লাহ পশ্চিমবঙ্গের দিকে রোড মার্চ করতে আমরা পিছপা হব না। আমরা বিজেপিকে শক্ত অবস্থানে থাকতে আহ্বান জানাচ্ছি। বিএসএফ ইতোপূর্বেই দেখেছি আওয়ামী দুষ্কৃতিকারীদেরকে সাথে নিয়ে ভারতের নাগরিকদেরকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে। এখানে হয়তো থাকতে পারে রয়ের এজেন্ট, এখানে থাকতে পারে ভারতের ব্ল্যাক ক্যাটের এজেন্ট সন্ত্রাসীরা। তাদেরকে বাংলাদেশের নাগরিক পরিচয় দিয়ে পুশিং করানোর চেষ্টা কখনোই বাংলাদেশের মানুষ মেনে নিবে না। আমরা বর্ডারে বাংলাদেশের কৃষকদের অবস্থান দেখেছি। এই অবস্থানকে ভয় করুন। আপনি বরিশালে আপনার নানার বাড়ি, শুভেন্দু অধিকারী, প্রয়োজনে বরিশালে এনে আপনাকে ফাঁসিতে ঝুলানো হবে যদি মানবাধিকার পরিস্থিতি ভারতে ঠিক না হয়। আমরা বাংলাদেশের বর্তমান সরকার প্রধানের কাছে আবেদন করছি, অনুরোধ করছি, আপনারা নির্বাচিত সরকার, এমন কিছু করবেন না যে স্বামী স্ত্রীর সম্পর্ক আবার পুনরায় হাসিনা সরকারের মতো ফিরে আসে। এমন কিছু করবেন না ভারতের কাছে মাথা নুইয়ে চলা লাগে। 17 বছর যা দিয়েছি সেগুলো ফিরিয়ে আনতে হবে তারেক রহমানের সরকারকে। জিয়াউর রহমানের আদর্শে যদি আপনি বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে সার্ককে পুনরুজ্জীবন জাগরণ করুন।
বিমস্টেককে পুনরুজ্জীবিত করে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে রক্ষা করুন। গোটা ভারতীয় উপমহাদেশে প্রত্যেকটি দেশকে স্বনির্ভর করতে এক ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখুন। পশ্চিমবঙ্গের মানবাধিকার পরিস্থিতি, সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশ থেকে লিখিতভাবে আওয়াজ তুলুন। প্রয়োজনে জাতিসংঘে আপনি বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, বাংলাদেশের আপামর নাগরিকের প্রতিনিধি হিসেবে আপনি সেই দাবি দেওয়া তুলে ধরতে পারেন। গোটা বাংলাদেশের 20 কোটি জনগণের একই আকাঙ্ক্ষা, বাংলাদেশে যেমন শান্তিপূর্ণভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা অবস্থান করছি, পশ্চিমবঙ্গেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকতে হবে। এ বিষয়ে বাংলাদেশ সরকারকেও ভূমিকা রাখতে হবে। যদি আপনারা ভূমিকা রাখতে ব্যর্থ হন, বাংলাদেশের নাগরিকরা ভারতীয় দূতাবাস ঘেরাও করতে বাধ্য হবে।